স্বাগত জানাচ্ছি অর্থ বাংলা নিবেদিত সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা শুধু সংকটের কথা বলে আপনাদের হতাশ করতে আসিনি, আমরা এসেছি দেশের সামাজিক, রাজনৈতিক ও সম্ভাবনার পথগুলো উন্মোচন করতে, উন্নয়ন ও সফলতার গল্প শোনাতে। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি, হাসান তারেক। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে সংকটের গভীরে গিয়ে সম্ভাবনার পথ খুঁজে বের করা। সুপ্রিয় দর্শক, আজ আমরা দেশ ও অর্থনীতির এমন কিছু মৌলিক বিষয় নিয়ে কথা বলবো যা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের বৈষম্যহীন সমাজ গঠনে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নটা খুবই জরুরি। দেশের অর্থনীতির চালিকা শক্তি হলো বিমা খাত। আজকে এই বিমা খাত নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিমা খাতের দুজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি জনাব ASM ওয়াহিদুজ্জামান, চেয়ারম্যান ইস্টার্ন ইন্স্যুরেন্স PLC। আরও উপস্থিত আছেন CEO জেনিথ লাইফ ইন্স্যুরেন্স PLC এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম জনাব SM নুরুজ্জামান। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে চলে যাব জনাব ASM ওয়াহিদুজ্জামান স্যারের কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে বাংলাদেশে বর্তমান বিমা খাত এটি অবস্থা আপনি কিরকম মনে করছেন? আমি মনে করি যে বাংলাদেশের বিমা খাতে একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে, যেটা অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তো আমাদের জন্য একটু দুর্ভাগ্যের ব্যাপার যে ঠিক সেভাবে আমাদের বিমা খাতটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা আমরা সবাই মিলেই পারিনি, এটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু তারপর আমরা আশাবাদী যে এখন অনেক নজরদারি বেড়েছে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারও এটার উপর বেশ নজর দিচ্ছেন এবং বেসরকারি কোম্পানিজ এবং ওনারাও খুব চেষ্টা করছে এটাকে এগিয়ে নিয়ে যেতে। আমরা আশাবাদী। এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটু কথা বলি, আপনি তো সম্ভাবনার কথা বলেছেন, সম্ভাবনা তো অবশ্যই থাকবে, কিন্তু আমি একটা জিনিস একটু আপনার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে দেখেন যে বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে 56টা ব্যাংকের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে 36টা আর 46টা 82টা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের লোক সংখ্যা হচ্ছে প্রায় 9,000-এর মতো, আর মানে পুরো বাংলাদেশ ব্যাংকের যারা জনবল আছে, আর বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জনবল হচ্ছে 100। তাহলে চিন্তা করে দেখেন যে বিমা আমরা সেভাবে তৈরি করতে পারিনি। মানে যখনই কথা আসে তখন অর্থনীতির এই খাতটা ব্যাংক বিমা দুটো কথাই আসে, কিন্তু ব্যাংক তারা কিভাবে তৈরি করছে আর আমাদের বিমাটা সেভাবে তৈরি হতে পারেনি। এটার দায়ভার আমাদের সবারই, কিন্তু আমরা এখন সবাই আশাবাদী, চেষ্টা করে যাচ্ছি। আমাদের যে বাংলাদেশের যে সম্পদ এবং বিমার যে বাজার, এইটার আপনি কি মনে করেন যে সাধারণ বিমা কোম্পানি যারা কাজ করছে তারা কি এটা নিয়ে যথেষ্ট, নাকি আরও বাজার তুলনায় বেশি আছে না কম? না, যে সমস্ত কোম্পানিজ আছে এটা যথেষ্ট, কারণ আমাদের প্রতিবেশী দেশেও কিন্তু তাদের যে জনবল এবং তাদের এই অনুযায়ী কিন্তু এতগুলো কোম্পানি তারা এখানে কাজ করছে না, কিন্তু আমাদের দেশে অনেকগুলো কোম্পানি কাজ করছে। এটা ঠিক আছে, কিন্তু আমাদের ডাইভার্সিফিকেশনে যেতে হবে, পেনিট্রেশন বাড়াতে হবে। এইটা আমাদের খুবই দরকার, কারণ ডাইভার্সিফিকেশন না হলে এই যে ছোট মার্কেট, এখন কিন্তু আমরা ছোট একটা মার্কেট নিয়ে সবাই এটাতে করছে, কিন্তু এই মার্কেটটা যদি বড় হয় তখন এটা ব্যাপারে সবার একটা সন্তুষ্টি বাড়বে, আগ্রহ বাড়বে এবং এই বাজারটা অনেক বড় হবে। জনাব SM নুরুজ্জামান সাহেবকে প্রশ্ন করতে যাচ্ছি যে বাংলাদেশে যে 18 কোটি জনগণের এই নিরাপত্তার জন্য জীবন বীমার ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে আপনি দেখেন যে পুরো বিশ্বে এই বিমা ব্যবস্থা, আজকে যদি স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকাই, মানুষ মানে বিশেষ করে তার মৌলিক চাহিদাটা পূরণ করে বিমার মাধ্যমে, হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে। কিন্তু বাংলাদেশে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে আপনি দেখবেন যে আমরা যে করোনায় যে একটা বড় একটা ধাক্কা খেলাম, সেখানে কিন্তু আমরা অনেকেই নিঃস্ব হয়ে গেছে, তার জমি তার সম্পদ বিক্রি করে গিয়ে স্বাস্থ্যের দিকে গেছে। এখনো আপনি দেখবেন যে বাংলাদেশে এতগুলো কোম্পানি হওয়ার পরও বাংলাদেশের স্বাস্থ্য বিমাটা কিন্তু মানে জনপ্রিয় হয় নাই। তারপরে আপনি দেখবেন যে আমাদের কর্পোরেট ইন্স্যুরেন্স, যেটা গ্রুপ ইন্স্যুরেন্স বলে আমরা মার্কেটে বলি, সেটাও কিন্তু আমরা মানে সেভাবে জনপ্রিয়তা আমরা নিয়ে যেতে পারি নাই। এখনো এই রিসেন্ট পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ইন্স্যুরেন্স মানে চালু করা হয়েছে, যেটা আশার দিক।
এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, আমাদের কোম্পানি জেনিত ইসলামী লাইফও প্রায় 10টা মানে বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করে। তো এটা আমরা মনে করি যদি সব মানে ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদেরকে আনতে পারি, তাহলে আপনি দেখবেন যে এখানে একটা বিরাট মানে সম্ভাবনা আসবে, এবং মানুষের এই যে 18 কোটি মানুষই তার মানে সরকার যদি সেটাকে চিন্তা করে খুব কম প্রিমিয়াম দিয়ে আপনি এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করতে পারবে। আমরা যে রেলে যাতায়াত করি, আমরা বাসে যাতায়াত করি, সেখানে সামান্য মানে টাকা দিয়ে আমরা স্বাস্থ্যের একটা বিরাট ঝুঁকি আমরা নিতে পারি, যেটা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আছে। রেল ইন্স্যুরেন্সে আছে, তার টিকিটের সাথে সামান্য প্রিমিয়াম অ্যাড করে আছে। কিন্তু বাংলাদেশে এটা নিয়ে আসলে চিন্তা করা দরকার। আমরা ভেবেছিলাম যে আগের সরকার এই যে সার্বজনীন পেনশন চালু করেছে, সেটার সাথেও কিন্তু প্লাস করা যেতে পারে। তো আমরা মনে করি যে বর্তমান যে সরকার, গণতান্ত্রিক সরকার এসেছে, তারা এটাকে চিন্তা করবে। এটার জন্য আইডিআর, এফআইডি, আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ফোরামও একসাথে কাজ করতে পারে। তাহলে আমরা মনে করতে পারি যে এই 18 কোটি মানুষের জন্য আমরা কিছু একটা করে যেতে পারবো। জি। আচ্ছা, গ্রাহকদের যে একটা বিশ্বাসের বা অনাস্থার একটা অভাব লক্ষ্য করা যায় বিমার প্রতি, এটার মূল কারণটা কি বলে আপনি মনে করছেন? না, এটা তো আসলে সুন্দর আপনার প্রশ্ন। এটার আস্থাহীনতার কারণ হচ্ছে আমরা যেহেতু আমি লাইফের লোক, সেখানে লাইফ থেকে বলি, সেখানে আসলে ক্লেম সেটেলমেন্ট হচ্ছে না। আমরা প্রায় যে 36টা কোম্পানির মধ্যে 4-5টা কোম্পানি ক্লেম সেটেলমেন্টে এত মানে দেরি করি, যেটা আপনাদের আইনে বলা আছে যে 3 মাসের মধ্যে ক্লেম সেটেলমেন্ট করতে হবে। 3 মাস না, 3 বছরও চলে যায়, গ্রাহকরা টাকা পায় না। এটা একটা বিরাট মানে নেতিবাচক গ্রাহকের মধ্যে পড়ে, কারণ নেতিবাচক কথাটাই বেশি প্রচার হয়। আরেকটা হচ্ছে যে মানে এখনো আপনার যে প্রযুক্তিটাকে আমরা যেভাবে প্রযুক্তিতে নির্ভর হবে, সেটা অনেক কোম্পানি ধরেন ইআরপি সলিউশনের মাধ্যমে তারা সেবা দিবে, তারপরে স্মার্ট ব্যাংকিং করবে, তারপরে মোবাইল ব্যাংকিং এর সাথে তারা গ্রাহকদের পেমেন্ট করবে। তখনই দেখবেন যে গ্রাহকের আস্থা ফিরে আসবে। যদি গ্রাহক যদি একবারে মানে ব্যাংকের মতো টাকাটা সে তার অ্যাকাউন্টে চলে আসে কোনো মানে এক নির্ভেজাল ভাবে, তখন দিন দিন আস্থাটা বাড়বে। তবে আশার দিক আছে, সরকারও চেষ্টা করছে এবং অনেকগুলো ভালো কোম্পানি আগে আসতেছে, আস্থা দিন দিন বৃদ্ধি পাবে আমি মনে করি। জনাব এস এম ওয়াহিদুজ্জামান স্যার, আপনার কাছে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশে জিডিপিতে বিমার যে পেনিট্রেশন, এই পেনিট্রেশনটা এত কম হওয়ার কি কারণ, এবং এটার থেকে উত্তরণ কিভাবে করেন? হ্যাঁ, এটা অনেক কম। এটা ইভেন আপনি চিন্তা করেন গত 2015-তে ছিল 0.94% জিডিপিতে, এখন 0.40 চলে গেছে, যেটা ভারতে 3.97, আর শ্রীলঙ্কাতে 2%, আর ইউকেতে হচ্ছে 12%, ইউএসএ 10%। সেখানে আমাদের এত কম। আমরা বিমাকে মানুষের কাছে নিয়ে যেতে পারিনি। ইট ওয়াজ আওয়ার রেসপন্সিবিলিটি টু রিচ দ্য ম্যাস পিপল, কিন্তু আমরা যেতে পারিনি। এটা একটা হচ্ছে ডাইভার্সিফিকেশনের অভাব ছিল। ডাইভার্সিফিকেশন হলে পেনিট্রেশন বাড়বে, কিন্তু আমরা প্রচলিত কয়েকটা প্রোডাক্টের উপরেই ছিলাম। আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনে আমরা আনতে পারিনি। যেমন আপনি চিন্তা করেন মোটর বিমা যদি আমাদের বাধ্যতামূলক করা হতো, তাহলে সরকার 1100 কোটি রাজস্ব পেতেন, কিন্তু এইটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি, আমি আশা করি যে মোটর বিমাকে সরকার বাধ্যতামূলক করবেন, কারণ এটা হলে অনেক আমাদের পেনিট্রেশন বাড়বে। আর হচ্ছে যেমন হাই রাইজ বিল্ডিংস, তারপরে আপনি চিন্তা করেন আমাদের দেশে প্রায় 27 লক্ষ হাই রাইজ বিল্ডিংস আছে, যেগুলার বিমার আওতা আনা উচিত। মানে ন্যাশনাল বিমা পলিসি 2014-তে কিন্তু এটা ছিল, টু এনশিওর দ্য মানে সিকিউরিটি অফ লাইফস অ্যান্ড প্রপার্টি, এটা ছিল। কিন্তু এটা নিয়ে সরকার মানে, কিন্তু এখন এটাকে আমরা নিয়ে যেতে পারি। হ্যাঁ, এটা নিয়ে গেলে আমরা যদি 27 লক্ষ হাই রাইজ বিল্ডিং আমরা যদি এটাকে আনতে পারি, মোটর বিমা যদি বাধ্যতামূলক করতে পারি, তারপরে স্টুডেন্টস যে আমরা ক্রিটিক্যাল, যেটা ইস্টার্ন ইন্স্যুরেন্স করছে, আপনি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা ইস্টার্ন ইন্স্যুরেন্স 5টা প্রোডাক্টস নিয়ে কাজ করছি। ইন্দিরা কাছে আমরা প্রপোজাল দিয়েছি, এর মধ্যে 3টা কিন্তু অলরেডি ওনারা প্রায় অনুমোদনের পথে আছে। ইনল্যান্ড ট্রান্সপোর্ট যেটা যে লঞ্চ, স্টিমার, ট্রেন, বাস, এগুলাতে যাত্রা করে
বিভিন্ন সময়ে ঈদে তো অনেক যায়। তো এইটা যদি আমরা বিমার আওতায় আনতে পারি তাহলে এই পেনিট্রেশনটা অনেক বাড়বে। কিন্তু এই পেনিট্রেশনটা এই জন্য যে আমরা মানে জিডিপিতে এত কম হওয়ার কারণ হচ্ছে আমরা অনেক আগে থেকে এটা চিন্তা করা উচিত ছিল। বিভিন্ন কোম্পানি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন CSR এর মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর দরকার ছিল, উদ্যোগ নেওয়া উচিত ছিল এবং এই মেসেজটা পৌঁছে দেওয়া উচিত ছিল। তো আমি আশা করি যে সরকার এই মোটর বিমা বাধ্যতামূলক করবেন, হাই রাইজ বিল্ডিংগুলো এইখানে আপনার বাধ্যতামূলক করে অগ্রিম পেমেন্ট, ইভেন যে বিজনেস ইনস্টলেশন, যে কোনো বিজনেসের একটা এস্টাবলিশমেন্ট থাকে, বিজনেসের যে বিষয়গুলো, এই বিজনেসের বিষয়গুলোর সাথে যদি মানে ফায়ারের বিষয়টা, ফায়ার পলিসিটা এটা যদি ইনক্লুড করে দেওয়া হয় তাহলে কিন্তু পেনিট্রেশন অনেক বেড়ে যায়। এগুলো কিন্তু আমাদের একটু ভাবলে পেনিট্রেশন অনেক আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারবো, আমাদের নেটওয়ার্ক অনেক মানে জনসম্পৃক্ততা অনেক বাড়বে। আপনি কি মনে করেন যে আমাদের গ্রাহক সচেতনতার এটার অভাব, নাকি আমাদের হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এইটা ইন্স্যুরেন্স এডুকেশন, যেটা অ্যাওয়ারনেস, এটা থেকে আমরা পিছিয়ে আছে। কিন্তু ওই যেটা আমি বললাম যে একটা সরকারের দায়িত্ব আছে, ইডরার যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওনাদের দায়িত্ব আছে, আমরা যে কোম্পানিজগুলো আছে আমাদের দায়িত্ব আছে জনগণের কাছে পৌঁছানো, জনগণকে বোঝানো। কারণ অ্যাওয়ারনেস বিল্ডিং না করলে কিন্তু জনগণ এই জিনিসগুলোকে আসবে না। আপনাদের যে বীমা অ্যাসোসিয়েশন বা ফোরাম আছে এবং এটা নিয়ে যে আপনারা যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কি ধরনের আপনারা কর্মসূচি আপনি ব্যক্তিগতভাবে গ্রহণ করতে ইচ্ছুক এবং আপনি কিভাবে আগাতে চান? আমরা মনে করি যে এই যে মেসেজ ওরিয়েন্টেড প্রোগ্রাম করা উচিত। এটা ওয়ার্কশপ, সেমিনার, মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিসগুলোতে এই জিনিসগুলোকে ইনক্লুড করা উচিত এবং জনগণের কাছে জনগণ যেভাবে পছন্দ করে সেরকম প্রোগ্রাম নিয়ে যাওয়া উচিত, যেন জনগণ খুব সহজেই বুঝে যায় এই জিনিসগুলো। আমরা করতে পারি, রেলি করতে পারি, আমরা পাবলিসিটি করতে পারি, আমরা তাদেরকে হেল্প করতে পারি, হেল্প করেও তাদের কাছে পৌঁছতে পারি যে আমাদের এই যে মেসেজটা, আমরা যে কাজ করতে চাচ্ছি, আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই, ইউ জাস্ট গিভ আস দ্য অপরচুনিটি টু স্ট্যান্ড বিসাইড ইউ। তো এই জিনিসগুলো যদি করতে পারি তাহলে আমরা মনে করি যে জনগণের কাছে পৌঁছতে পারবো। জনাব এস.এম. নুরুজ্জামান সাহেব, আমাদের লাইফ ইন্স্যুরেন্স খাতে আমাদের যে লাইফ ফান্ড, এই লাইফ ফান্ডের যে আপনার যে প্রবৃদ্ধি, এটা কি গত বছরের তুলনায় এই বছরে আপনার কি ইতিবাচক মনে হচ্ছে না নেতিবাচক মনে হচ্ছে? না, লাইফ ফান্ডের প্রবৃত্তি অনেক কোম্পানিগুলোতে ইতিবাচক আছে গত বছরের তুলনায়। আবার যে কোম্পানিগুলো আসলে মানে দাবি সেটেল করতে পারছে না, যে কোম্পানিগুলো কস্টিং খুব হাই, সেই কোম্পানিগুলো একটি নেতিবাচক আছে। কোম্পানি টু কোম্পানি ভেরি করছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের একটা তো মানুষ চেয়েছিল স্থিতিশীল সরকার আসলে যে এটা যেভাবে ডেভেলপ করার কথা সেভাবে কিন্তু ডেভেলপ হবে আমরা বিশ্বাস। এবং আপনি দেখবেন যে বিএনপির নির্বাচনী ইশতেহারেও আপনার বিমার ব্যাপারে খুব ভালো কথা আছে, এবং বিরোধী দলের নির্বাচনী ইশতেহারও ছিল। তো আমরা মনে করি এটা একটা মানে প্লাস পয়েন্ট আসবে। সরকারও যদি বিমা মেলাটাকে যদি গুরুত্ব দেয়, বিভাগীয় শহর, জেলা শহর পর্যন্ত যদি নিয়ে যেতে পারি, তাহলে এটা ওই যে স্যার যেটা প্রচারণার কথা বললেন, এই প্রচারণাটা এটার মাধ্যমে সম্ভাবনা আসবে, সম্ভাবনাটা থাকবে। আর এটা যদি আমরা বিমা দিবস করতে পারি, এটা যে কোনো দিন, এটা যে হতে হবে যে 1 মার্চ এমন না, এটা যে কোনো দিন যদি একটা আমরা বিমা দিবসও একটা আমরা করতে পারি, তাহলে দেখবেন যে আপনার এটা সুবিধাটা কি হবে যে ওই দিন মোবাইলে SMS আসবে, তারপরে পত্রিকায় কোরপত্র হবে, টিভিতে টকশো হবে, র্যালি হবে, সেমিনার হবে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয় সবাই একটা সেমিনার করবে। বিমার একটা মানে উৎসব, ঈদের দিনের মতো লাগবে। তো সেটাও যদি করে সরকার, কারণ সরকারের একটা সার্কুলারে অনেক কিছু করা সম্ভব, কিন্তু এটা আসলে সকল কোম্পানি, অ্যাসোসিয়েশন বা ফোরাম বা ইদ্রা বা FID ইচ্ছা করলে এটা সম্ভব না। তো এই জন্য আমরা মনে করি আমাদের অর্থমন্ত্রী বিমা পরিবারের লোক, তো আমরা মনে করি উনি বিমার ব্যাপারে আরো বেশি গুরুত্ব দেবে। আমি মনে করি যে বিমা দাবি যে পেন্ডিং বিমা দাবি যেমন ব্যাংকে যেমন ভর্তুকি দেয়, ঠিক বিমার বেলাও যদি পেন্ডিং ভর্তুকি দিয়ে বা লোন দিয়ে, ভর্তুকি দিতে পারে, আবার লোনও ছাড়তে পারে, অথবা বিমার উপরে একটা খুলতে পারে যে আমরা যেমন ব্যাংকে FDR করি,
বা ট্রেজারি বন্ডে রাখি, যদি তারা কোনো ইদ্রা বা মিনিস্ট্রি যদি উদ্যোগ নেয় যে বন্ড চালু করবে, তো সেখানে আমাদের যদি 1% বেশি দেয় আর গ্যারান্টার যদি ইদ্রা হয়, তা আমরা সেখানে ইনভেস্ট করলাম, যে প্রবলেম কোম্পানিগুলোকে তারা টাকা দিয়ে গ্রাহকের সমস্যাগুলো সমাধান করতে পারে। তাহলে দেখবেন যে এই যে আমাদের টকশো বলেন, আমাদের মিডিয়া বলেন, অনেক অংশেই আমাদের এই নেতিবাচক যেটা আসে সেটা আর থাকবে না। তখন দেখবেন যে এটার এই যে জিডিপির আজকে যে 1% নাই নিচে, সেটা কিন্তু একেবারে গ্রো করবে। তো আমি মনে করি এটি সরকার গুরুত্ব দিতে হবে, সরকারেরও গুরুত্ব দিতে হবে এবং আমাদেরকেও আগে আসতে হবে। আমাদের যে বিমা খাতের যে ইমেজটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব কি শুধুমাত্র এই ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটির নাকি কোম্পানিগুলোর? এখন সমস্যা হচ্ছে যারা রেগুলেটরি চেয়ারে বসে তারা যে উন্নয়নটা বলে যায়, শুধু রেগুলেটরি করে। হ্যাঁ, তাদের কিন্তু দুইটা, যে আপনার উন্নয়ন এবং রেগুলেট দুইটাই করতে হবে। এই যে এটা বলা হচ্ছে নন লাইফে মোটর বিমা, এটা কত ইম্পর্টেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট হতে হলে টিএন নাম্বার লাগবে, এই কথাটা আসছে। তো দেখেন এখন কিন্তু দেখবেন যে সবাই টিএন করবে, কারণ ব্যাংকে তার অ্যাকাউন্ট করতে হবে। এটার কারণে ট্রেড লাইসেন্সের সাথে যদি সরকার করে যে সেখানে তার যিনি মালিক, যিনি প্রপার্টিশিপ নিবে, তার একটা বিমা আছে কিনা, যিনি প্লট কিনে বিমা আছে কিনা, প্লট কিনে বিমা আছে, দেখবেন যে বিমা অনেক হয়ে যাবে। আমাদের যে বর্তমান ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ, এই বিমা খাতটা কতটা ডিজিটালাইজেশন হতে পারছে? এখনো ওরকম হয়নি। ডিজিটালাইজেশনের ব্যাপারে একটু আমাদের অনেক আরও চেষ্টা করতে হবে, কারণ ইদ্রার যে একটা সফটওয়্যার ছিল ওইটা কিন্তু আমরা কোনো সব কোম্পানি কিন্তু ঠিকভাবে নিতে পারেনি। যদি ইদ্রা যদি প্রত্যেকটা কোম্পানির ব্যাপারে ইনফরমেশনগুলো সেন্ট্রালি উনি সেভ করতো ইন্টিগ্রেটেড সফটওয়্যার, সেটা তাহলে কিন্তু অনেক কমে যেত, কিন্তু সেটা এখনো হয়নি। এটার ব্যাপারে আমাদের অনেক কাজ করতে হবে। উনি যেটা জানেন, নুরুজ্জামান সাহেব যেটা বললেন যে আপনার মোবাইল অ্যাপস এবং অন্যান্য মাধ্যমে আমাদের যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবে কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি। তো আমাদের এই ব্যাপারে আরও অনেক কাজ করতে হবে। আরেকটি এখন যেটা বার্নিং ইস্যু, সেটা হচ্ছে যে নন লাইফ বিমা কোম্পানিগুলোতে যে অবৈধ কমিশন যেটা ছিল, এই যেটা অবৈধ কমিশনের প্র্যাকটিস ছিল এবং যেটা 15% এজেন্ট কমিশন ছিল, এজেন্ট কমিশন বর্তমানে বন্ধ করা দেওয়া হয়েছে সার্কুলারের মাধ্যমে। তা আপনারা কি মনে করেন যে বাজারে কি এখনও কি এরকম কোনো অ্যানোমালিজ আছে, বা এই ধরনের কোনো ব্যাড প্রতিযোগিতার সম্মুখীন কি আমরা প্রতিদিন হচ্ছি? আমরা শুনছি এবং আমরা বসছিও, এটা নিয়ে আমরা কাজও করছি। আমরা ভিজিলেন্স টিম, উই আর ওয়ার্কিং অন ইট, এবং আমরা এই ব্যাপারে কয়েকটা অবজারভেশন দিয়েছি অলরেডি। অ্যান্ড ইদ্রা ইজ লুকিং ফর দ্যাট, ইদ্রা ইজ ওয়ার্কিং অন ইট, এটা কাজ করছে। আমরা আশা করছি যে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এটা কি প্রচার আপনাদেরকে অতটা? প্রচারটা আমাদের আরও বেশি করে করতে হবে। এটা নিয়ে আমি কথা বলেছি, আমাদের বিআইয়ের যে প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি অত্যন্ত ডায়নামিক, উনি ব্যাপারে চিন্তা করছেন। আমাদের জনাব সাইদ আহমেদ এমপি, উনি বিষয়টা নিয়ে অনেক কাজ করছেন। আমরা আশা করছি যে আমরা খুব শিগগিরই এই ব্যাপারে একটা জোরালো পদক্ষেপে যেতে পারবো, এবং এটা তো বন্ধ হওয়া উচিত। এই যে কমিশন, এটা তো খুবই আমাদেরকে একটা প্রতিবন্ধকতার পেইনফুল একটা বিষয়। গত জানুয়ারির 1 তারিখ থেকে আমরা জানুয়ারির আগ পর্যন্ত নভেম্বর ডিসেম্বর আমরা জোরালো প্রতিবাদ করেছিলাম। আমরা ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি ওয়াজ ওয়ান অফ দেম, আমরা করেছিলাম। তো এইটা করার পরিপ্রেক্ষিতে অন্যান্য কোম্পানিজগুলো, অন্যান্য সবাই মিলেই আমরা চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে ইদ্রা তদানীন্তন চেয়ারম্যান ডক্টর এম আসলাম উনি এটা করে 1 জানুয়ারি থেকে এটা করে। এখন এটা অনেক শুনছি যে ঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। আমরা এটা চাই যে ঠিকভাবে প্রতিফলিত হোক, একটা সুস্থ প্রতিযোগিতা ফিরে আসুন। জি, জনাব এস এম নুরুজ্জামান সাহেব, আপনি 5 থেকে 10 বছর পরে এই খাতকে কোথায় দেখতেছেন এবং প্রবৃত্তি? এটা তো আসলে আমাদের একটা রোডম্যাপেই আসলে থাকা দরকার সরকারের জন্য। আমরা মনে করি সরকার যদি আইডিয়ারকে শক্তিশালী করে, যেটা বাংলাদেশ ব্যাংকের মতো, এটাকে একটু যদি আলাদা ফোকাস দেয়, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের নন লাইফও লাগে, অ্যাকচুয়ারির একটা বিরাট সংকট। এখানে যদি সরকার একটা ভালো একটা ভর্তুকি দেয়, আর সরকার যদি আমরা মনে করি যে যেটা আমি আগেও বলেছিলাম, এটা রিপিট করি, যে যদি এটা মেলা বা দিবস এইভাবে যদি আমাদেরকে একটু গুরুত্ব দেয়, যে বাংলাদেশে সাধারণ বীমার জন্য যেমন নন লাইফের একটা 50% রিইন্স্যুরেন্স করা
করা যায়। লাইফের কিন্তু পুরোটাই রিইন্স্যুরেন্স বিদেশে, আমরা রিইন্স্যুরেন্স কোম্পানি এটা করতে পারি, তাহলেও কিন্তু এখানে প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে এবং রিইন্স্যুরেন্সের মধ্যে অনেক সময় প্রতারণা হচ্ছে। তো আমরা মনে করি একটা রিইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে সরকার করতে পারে, এটা লাইফ নন লাইফ দুইটার জন্য লাভ হবে। এমনকি 82টা কোম্পানিকেও বলতে পারে যে তোমরা মিলে করো, সরকার এখানে মানে সাপোর্ট দেবে। তো এইভাবে যদি করে, আর আইনটা রয়ে গেছে 2010-এর আইন, আমরা মনে করি 2026 এখন তো সময় এসেছে একটা আরো কিছু আইনগতভাবে সংস্কার করার। আমাদের ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনাদের এখন বর্তমানে ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি আপনার কেমন চলছে, বা এখন আপনি কিরকম প্রবৃদ্ধি আছে এই ইন্স্যুরেন্স কোম্পানিটার? আমি মনে করছি এই মুহূর্তে আমাদের প্রবৃদ্ধি ভালো আছে। আমরা চেষ্টা করছি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা আমাদের নৈতিকতার সাথে এবং আমরা সততার সাথে বিজনেস করছি এবং তাতে আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছি এবং ভালোই চলছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই আমাদের, এবং আগামী পর্বে আবার আমরা নতুন কোনো অতিথি এবং নতুন কোনো টপিক নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং অর্থ বাংলা নিবেদিত সম্ভাবনার বাংলাদেশ নাগরিক টিভির পর্দায় দেখতে চোখ রাখুন।